দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে কয়েকজন সমন্বয়ক বেইমানি করতে চেয়েছিলেন বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি এস.এম. ফরহাদ। গত রোববার 22 সেপ্টেম্বর রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। স্ট্যাটাসে আব্দুল কাদের ফরহাদ নামে এক ব্যক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি হিসেবে পরিচয় করিয়ে দেন। কাদের লিখেছেন, আন্দোলন চলাকালে ফরহাদ তাকে জানিয়েছেন আন্দোলনরত কয়েকজন সমন্বয়ক সরকারের মন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে। এত এত শহীদের রক্তের সাথে বেইমানি করতেছে তারা। আন্দোলন শেষ হয়ে যাবে, কিছু দাবি দাওয়া দিয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে, মানুষের সাথে বেইমানি করা যাবে না। দর্শক, বাংলার সময়ের দর্শকদের জন্য সমন্বয়ক আব্দুল কাদেরের সেই পোস্টটি তুলে ধরা হলো এই ভিডিওতে। তিনি সেই পোস্টে বলেছেন, কোটা সংস্কারকে উদ্দেশ্য করে আন্দোলন গড়ে উঠেছিল, কিন্তু সরকার পরিস্থিতি ঘোলাটে করলে আন্দোলন বিভিন্ন দিকে মোড় নেয়। তারই ধারাবাহিকতায় 9 দফার অবতারণা হয়। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু 16 তারিখ মঙ্গলবার আবু সাইদ সহ 6 জন যখন শহীদ হয়, ওই দিন রাত 12টায় সামনের সারির সমন্বয়করা মিলে আমরা একটা অনলাইন মিটিং করি। মিটিংয়ে প্রথম এজেন্ডাই ছিল আজকে যে 6 জন শহীদ হলো, এই 6টা লাশের বিনিময়ে শুধু কোটা সংস্কার কিনা। তখন সবাই হৈ হৈ করে বলে ওঠে, 6টা লাশের বিনিময়ে শুধু কোটা সংস্কার হতে পারে না। পরবর্তীতে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করা হয়। এই আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি সহ আরও কিছু দাবি দেওয়া উঠে আসে। বলে রাখা ভালো, আমরা এতদিন বাংলা ব্লকেট থেকে শুরু করে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পেশ সহ নানা সফট এবং হার্ড কর্মসূচি নিয়ে মাঠে অবস্থান করেছিলাম, কিন্তু সরকারের পক্ষ থেকে একেবারে নির্বিকার নির্লিপ্ত মনোভাব পরিলক্ষিত হয়েছিল। আলাপ আলোচনার ধারেই নাই সরকার, কেবল হাইকোর্টের কাঁধে বন্দুক রেখে চুপচাপ দেখে যাচ্ছিল। কিন্তু পরিস্থিতি যখন বেগতিক হয়ে যায়, 6 জন শহীদ হয়, ওই দিনই সরকার আলোচনার জন্য তোড়জোড় শুরু করে দেয়। আমাদেরকে বিভিন্ন মাধ্যমে চাপ দিতে থাকে আলোচনায় বসার জন্য, কিন্তু আমরা আলোচনার আহ্বানকে বরাবরের মতোই প্রত্যাখ্যান করে নিজেদের দৃঢ় অবস্থান প্রকাশ করি। যদিও ভিতর বাহির থেকে আলোচনায় বসার নানা রকম চাপ আসছিল। সরকার সংলাপের আহ্বান ফরমালি জানিয়েছিল, কিন্তু সেটার প্রেক্ষিতে আমরা আমাদের অবস্থান ফরমালি ক্লিয়ার করি নাই, ক্লিয়ার করার সুযোগও পাই নাই। বুধবার গায়েবানা জানা যায় ঢাবি ক্যাম্পাসে পুলিশ আমাদের উপর গুলি চালায়। আমি সহ কয়েকজন আহত হই। হান্নান মাসুদ গুলিবিদ্ধ হয়। তখন থেকেই আমরা আন্দোলন পরিচালনা করে যাবার স্বার্থে কৌশলী অবস্থান নিয়ে গ্রেফতার এড়ানোর সিদ্ধান্ত নেই। যদিও সরকারের সংলাপকে প্রত্যাখ্যান করে মঙ্গলবার রাতে আমরা কিছু দাবি দেওয়া ঠিক করেছিলাম, কিন্তু পরবর্তীতে সবাই মিলে আলাপ আলোচনা করে যে সেই দাবিগুলো ফাইনাল করব, সে সময়টা আমরা পাইনি। তবে আমরা বৃহস্পতিবার মাঠের কর্মসূচি কমপ্লিট শাটডাউন দিয়ে নিজেদের অবস্থান ক্লিয়ার করেছিলাম। বৃহস্পতিবার আমি আর আসিফ ভাই এক বাসা থেকে বিচ্ছিন্ন হয়ে ভিন্ন ভিন্ন গন্তব্যে চলে যাই। ওই দিন 18 তারিখ রাতেই ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার। আমরাও কর্মসূচি চলমান রাখতে গ্রেফতার এড়াতে বারবার জায়গা পরিবর্তন করে বেড়াচ্ছি, কারো সঙ্গে তেমন কোনো যোগাযোগ করতে পারতেছি না। আন্দোলনের শুরুতেই নাহিদ ভাই আমাকে ডেকে নিয়ে এক লোকের সঙ্গে মিট করায় এবং পরবর্তীতে আন্দোলনের পারপাশে একাধিকবার ওই লোকের সঙ্গে যোগাযোগ হয়। পরবর্তীতে জানতে পারি তিনি ঢাবি শিবিরের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক ছিলেন, কিন্তু তখনও শিবিরের সভাপতি এবং সেক্রেটারির সঙ্গে ওইভাবে যোগাযোগ হয় নাই। শুক্রবার যাত্রাবাড়ি এলাকায় যখন আন্দোলন করছিলাম, তখন শিবিরের ঢাবি সেক্রেটারি ফরহাদ ভাই আমাকে ফোন দিয়ে বলল, আন্দোলনরত কয়েকজন সমন্বয়ক সরকারের মন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে। এত এত শহীদদের রক্তের সাথে বেইমানি করতে যাচ্ছে তারা। আন্দোলন শেষ হয়ে যাবে, কিন্তু দাবি দাওয়া দিয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে, মানুষের সাথে বেইমানি করা যাবে না। আমি সম্মতি জানাই, আমাদের তো আগেই অবস্থান ছিল আন্দোলন চালিয়ে যাওয়ার। তাছাড়া মঙ্গলবার রাতের মিটিংয়ে ঠিক করা কিছু দাবি দেওয়া আমার মাথায় আছে। আন্দোলন চালিয়ে নেওয়ার মতো মাঠে কোনো সিনিয়র নাই। আসিফ নাহিদ ভাইকে গুম করে রেখেছে। আমি 7-5 না ভেবে রিস্ক নেওয়ার সিদ্ধান্ত নেই। ওই দিন জুমার নামাজের পরপরই যাত্রাবাড়িতে কয়েকজন শহীদ হয়। সবগুলো আমার চোখের সামনেই ঘটতেছে। মানুষকে পাখির মতো গুলি করে মেরে ফেলতেছে।
এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছিলাম না। তাছাড়া দীর্ঘদিন জেল জুলুম হামলা মামলার শিকার হয়ে হাসিনার এমন অবিচারের বিরুদ্ধে কথা বলে গেছি, মাথা নত করি নাই। আমার পরিণতি কি হবে সেটা ঘুণাক্ষরেও কল্পনা করি নাই। চোখের সামনে মানুষ মেরে ফেলতেছে, মানুষের কথা চিন্তা করে নিজের জীবনের কথা ভাবার সময় পাই নাই। গত 4-5 বছর ক্যাম্পাসে ছাত্রলীগ ফ্যাসিবাদীদের বিরুদ্ধে দীর্ঘ লড়াই আমাদেরকে দৃঢ়তা ধরে রাখার শিক্ষাই দিয়েছে। দেশের এই ক্রান্তি লগ্নে হাল ধরার সিদ্ধান্ত নিই। যাই হোক, কিছুক্ষণ বাদে শিবিরের সেক্রেটারি আমাকে আবারও ফোন দিল, বলতেছে কিছু দাবি দেওয়া খসড়া আকারে করছি, তোমার সঙ্গে আলোচনা করি। আমাদের যেহেতু আগেই আলোচনা হয়েছিল অনেকগুলো দাবির ব্যাপারে, সেগুলো তখন ওনার সঙ্গে আলোচনা করে সমন্বিতভাবে তৈরি হয় 9 দফা। তিনি একে একে কিছু দাবি বললেন, যেগুলো খুব কমন দাবি দেওয়া, যেমন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, ছাত্র হত্যার সঙ্গে জড়িত পুলিশ প্রশাসনকে বরখাস্ত, সন্ত্রাসীদের বিচারের আওতায় আনা, ভিসির পদত্যাগ, যেগুলো 6 জন শহীদ হওয়ার পরে মঙ্গলবার রাতের বৈঠকের আলোচনাতেই আমরা ভেবেছিলাম। এছাড়া মানুষজন সোশ্যাল মিডিয়ায় এমন কিছু দাবি দেওয়া জানিয়ে আসছিল। শেষের দিকে গিয়ে শিবিরের সেক্রেটারি একটা দাবি অ্যাড করলো, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এটা আমি মানি নাই। দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হইল। পরে আমি বললাম, ঢালাওভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা যাবে না, এক্ষেত্রে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলতে পারেন। পরে সেটাই ঠিক হইল, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এই হলো 9 দফা তৈরির পেছনের গল্প। তবে 9 দফা প্রচার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল শিবির। যেহেতু নেট নাই, গোলাগুলি কারফিউর মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে সশরীরে হাউজে হাউজে পৌঁছে দিয়েছে। বিদেশি সাংবাদিকদের কাছে পৌঁছানোর ব্যবস্থা তারাই করেছে। আমাকে নতুন একটা সিম এবং মোবাইল কালেক্ট করার পরামর্শ দিল তারা। আমি স্টুডেন্টের বাসা থেকে সিম নিয়ে ওই নাম্বারটা 9 দফা সংবলিত প্রেস বিজ্ঞপ্তির সঙ্গে দিয়ে দিলাম। ওই দিন সন্ধ্যায় বাসা থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরে হেঁটে গিয়ে পরিচিত সাংবাদিকদের ফোন দিয়ে 9 দফার বিষয়টা জানাইলাম। টুকটাক ছাত্র রাজনীতি করার সুবাদে ক্যাম্পাসের সাংবাদিকদের সঙ্গে আমার পরিচয় ছিল। তো ওই রাতে তাদের অনেককে একটা একটা করে দফা বাটন ফোন দিয়ে মেসেজের মাধ্যমে দাবিগুলো লিখে পাঠাইছি। পুরো 9টা দাবি একসঙ্গে মেসেজে পাঠানো যায় না। কাউকে আবার মুখে বলে দিছি, সে লিখে নিছে। কেউ আবার রেকর্ড করে নিছে। কনফার্ম হওয়ার জন্য অনেকেই ফোন দিছে, এটা আসলেই আমি দিছি কিনা। বিদেশি সংবাদ মাধ্যমগুলোকেও ফোন দিয়ে কনফার্ম করা লাগছে। আমার পক্ষ থেকে এটা যাচ্ছে, আপনাকে একজন পেন ড্রাইভারের মাধ্যমে পৌঁছে দিবে। এইভাবে চললো রাতের 11টা পর্যন্ত। প্রতিদিন রাতের বেলায় বাসা থেকে দূরে চলে যেতাম। ফোন অন করে সাংবাদিকদের সঙ্গে 2 থেকে 3 ঘন্টা কথাবার্তা বলে তাদেরকে কনফার্ম করে ফোন বন্ধ করে আবার বাসায় ফিরতাম। সিনিয়ররা গুম অবস্থায় ছিল। ইন্টারনেট বন্ধ থাকায় যোগাযোগ করা যাচ্ছিল না বাকিদের সঙ্গেও। এইভাবেই চলতে থাকলো। আমার বাসা ছিল যাত্রাবাড়ি থানার পাশেই। গ্রেফতারের আতঙ্ক, তারপরও বাসায় থাকতে হতো। শুরুতেই যাওয়ার কোনো জায়গা ছিল না। কোনো রাত মসজিদে কাটাইছি, কোনো রাত অর্ধেকটা বাহিরে কিংবা বাসার ছাদে কাটিয়ে শেষ রাতে বাসায় ফিরেছি। এই তো ঐতিহাসিক 9 দফা, আমাদের 9 দফা ফ্যাসিস্ট হাসিনা থেকে মুক্তি লাভের সনদ। প্রিয় দর্শক, শুনলেন তো সমন্বয়কদের কথা। এই দ্বিতীয়বার স্বাধীনতাটা এমনিতেই আসে নাই। এর পিছনে রয়েছে সমন্বয়কদের এবং সাধারণ ছাত্র জনতা এবং আম জনতার অনেক বড় ত্যাগ। অনেক বড় ত্যাগের বিনিময়, অনেক রক্তের বিনিময় এই স্বাধীনতা ফিরে এসেছে। এখন আমাদের পালাবদ্ধ হয়ে এই স্বাধীনতাকে ধরে রাখার পালা। কোনোভাবেই যেন এই স্বাধীনতা কলঙ্কিত না হয়, সেজন্য আমাদের সবারই এক হতে হবে এবং সব দলের সাথে এক হয়ে কাজ করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। প্রতিদিন এরকমের নিত্য নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।